নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠীদের বিক্ষোভ, দোষীদের শাস্তি চান খোদ মেয়র। সড়কে বিশৃঙ্খলায় হতাশ ওবায়দুল কাদেরও। আমরা তো ঘটকের হাতে প্রাণ দিব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না। যেই চালক সেই গাড়ি চালানো অবস্থায় ছিল, সেই খুনি, তার সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আমরা নিশ্চিত। ডিসিপ্লিন যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমাদের উন্নয়নের যে সুফল, সে সুফল জনগণ পাবে না। দক্ষিণের পর এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল সংবাদকর্মীর। ওনার উপর দিয়ে গাড়ির চাকা উঠে যায়, ব্রেক করলে লোকটা বাঁচত। এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের বাসে হাফ পাসের বিষয়ে সিদ্ধান্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে যুব দলের বিক্ষোভ। বেগম জিয়ার জীবন নিয়ে ষড়যন্ত্র চলছে, কিছু হলে দায় সরকারের, অভিযোগ মির্জা ফখরুলের। বরখাস্ত হলেন গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম। অর্থ আত্মসাৎ, জমি দখল সহ নানা অভিযোগ। আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। মোবাইলে অ্যাপের মাধ্যমেই বাসের ভাড়া জানতে পারবেন চট্টগ্রামবাসী। সিএমপির উদ্যোগ। নিরাপত্তায় নগরীর ৭০টি স্থানে ৪ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন। এবং পদ্মা সেতুর রেলিং বসানোর কাজ শেষ। পুরো দমে চলছে সড়ক পথের কার্পেটিং। মূল সেতুর অগ্রগতি ৯৫%-এরও বেশি। সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় নটরডেম কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় অভিযুক্ত চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা। পাশাপাশি সড়ক নিরাপদ করতে সরকারের প্রতিও আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে দায়ীদের শাস্তি চান দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। প্রতিবাদের ভাষা আর ক্ষোভের আগুনের প্রতিচ্ছবি রাজপথে। বেপরোয়া গাড়ির চাপায় আবারও ঝরল শিক্ষার্থীর প্রাণ। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সহপাঠী হারানোর শোক রূপ নিয়েছে বিক্ষোভে। রাজপথে সহপাঠীকে হারানোই বিচার দাবিতে তাই রাজপথেই নটরডেম কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচির পর জড়ো হন গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারে। সড়ক অবরোধ করে স্লোগান মিছিলে দাবি তোলেন নিরাপদ সড়ক নিশ্চিতের। নাইম ভাই কালকে সে মৃত্যুবরণ করছে, আজকে তো আমিও মৃত্যুবরণ করতে পারি। এটার জন্য দায়ী কারা? কত লিটার রক্ত লাগবে একটা সুনির্দিষ্ট সড়ক আইন তৈরি করার জন্য? আমরা তো সড়কে ঘাতকের হাতে প্রাণ দিব না। আমরা তো ঘটকের হাতে প্রাণ দিব না। আমরা প্রাণ দেব আধুনিক সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশের। সরকারি গাড়িতে যদি আজকে মৃত্যুবরণ করে সেই দায় কে নিবে? সেই সরকারকেই নিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না। কয়েক ঘন্টা অবস্থানের পর দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনে যান শিক্ষার্থীরা। সেখানেও অবস্থান চলে 2 ঘন্টার বেশি সময়। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি মেয়রের কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা। আমরা নিরাপদে রাস্তায় হাঁটতে পারবো, আমরা সেই নিশ্চয়তা চাই। এ সময় শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওয়াজ তোলেন মেয়রও। বলেন শিক্ষার্থীদের আন্দোলন নিজের শক্তিতে পরিণত করে জঞ্জাল মুক্ত করবেন দক্ষিণ সিটি কর্পোরেশনকে। সবাইকে এই শাস্তি ভোগ করতে হবে। আপনাদের সাথে কণ্ঠে কণ্ঠ লাগিয়ে আমি বলি, অবশ্যই সেই খুনির ফাঁসি চাই আমি। এবং আপনাদের যেই দাবি এসেছে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত, আমি আপনাদের হয়ে সরকারের থেকে সকল দাবি আদায়ে আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এদিকে নটরডেমের শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে মুখর থাকে ফার্মগেট, শান্তিনগর, মতিঝিল, উত্তরা সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন স্থান। স্লোগান মিছিলে অপরাধীর শাস্তি আর নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পান্থপথে এবার উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক সংবাদকর্মীর। নিহত আহসান কবির দৈনিক সংবাদের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর চালক সহকারী পালিয়ে গেল, পুলিশ ওই গাড়িটি জব্দ করে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা যখন রাজপথে, সেদিনই উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় ঝরল সংবাদকর্মীর প্রাণ। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় উত্তর সিটির ময়লার গাড়ির চাপায় পিষ্ট হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান কবির একটি মোটরসাইকেলের যাত্রী ছিলেন। তিনি বাইক থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়িটি তাকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যেই সিঙ্গেলটা ছাড়লো গাড়িটা, ঠিক আছে, তা আমি ওখানে নিচের দিকে তাকে টাচ করে একটা আওয়াজ হইলে পরে সবাই কোথায় ধর 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 ধর। মোটরসাইকেলে যে আহরণ করছিল যে যাত্রী, ওনার ধাক্কা লাগার পরে ওনার উপর দিয়ে গাড়ির চাকা উঠে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিন সন্ধ্যায় নিহতের স্ত্রী বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন। আমি সুষ্ঠু বিচার চাই। এই যে অ্যাক্সিডেন্ট, এরকম আমি বিধবা হয়েছি, আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়েছে, বাবা হারাইছে। শিগগিরই দোষীদের ধরে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছে পুলিশ। উত্তর সিটি কর্পোরেশনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে পড়ে নিহত হয়। তো আমরা খুব আশাবাদী যে যত দ্রুত সম্ভব হয় আসামিকে আমরা গ্রেপ্তার করব। নিহত আহসান কবিরের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি 2 সন্তানের বাবা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সড়কে বিশৃঙ্খলায় হতাশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও। শিক্ষার্থীদের দাবি মেনে যৌক্তিক বাস ভাড়া নির্ধারণে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী। এদিকে বিকেলে বিআরটি এর সঙ্গে শিক্ষা, স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয় যৌথ সভা হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে 1 সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের বাসে হাফ পাসের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশ্বাস দেয়া হয়। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনও ভাড়া বাড়ানো হয়। নানাভাবে সাধারণ মানুষ এর প্রতিবাদ করে, তবে বহাল থাকে নতুন ভাড়া। এ অবস্থায় গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বৃহস্পতিবার বিকেলে শিক্ষা, স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। 1 সপ্তাহের মধ্যে বাস মালিকদের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে শিক্ষার্থীদেরকে আন্দোলন বন্ধের আহ্বান জানান সড়ক পরিবহন সচিব। বেসরকারি পরিবহনের ব্যাপারে তো আমরা বললাম এটা, যে ওনারা নিজেদের বিরুদ্ধে বসবেন, তারা কতটা ছাড় দিতে পারেন, কি করতে পারেন, তাদের একটা প্রস্তাব আমাদের কাছে দিবে, তখন আমরা ওনাদের সাথে আলোচনা করে ওই বিষয়ে ঘোষণা দিই। এদিকে শিক্ষার্থীদের জন্য যৌক্তিক বাস ভাড়া নির্ধারণে বাস মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিদিন পাখির মতো মাছির মতো মানুষ মরছে। এত উন্নয়ন করার পরও আমরা রাস্তায় এবং পরিবহনে এখনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারিনি। বিআরটিসি একা করলেই তো সমস্যার সমাধান হবে না। আমি আশা করি আমাদের মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমাদের বিআরটি এর সাথে বসবেন। আমি আপনাদেরকে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করছি। বিশ্বের অনেক দেশেই শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পেয়ে থাকেন উল্লেখ করে এ সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। দুনিয়ার বিভিন্ন দেশে কিন্তু ছাত্ররা কনসেশন ভোগ করে থাকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে অ্যাপের মাধ্যমে বাসের ভাড়া জানতে পারবেন চট্টগ্রামবাসী। সিএমপির এই উদ্যোগে সড়কে নৈরাজ্য কমবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নগরীর নিরাপত্তায় 70টি গুরুত্বপূর্ণ স্থানে 4 শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে গণপরিবহনের 11টি রুটে 750টি বাস চলাচলের অনুমতি রয়েছে। এছাড়া কয়েক হাজার হিউম্যান হলার ও সিএনজি অটোরিকশাও চলাচল করে। এ মাসের শুরুতে ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানোর পর বাস মালিকদের ধর্মঘট ও দাবির মুখে গত 7ই নভেম্বর বিআরটিএ ও মালিকদের সবাই বাস ভাড়া 27% বাড়ানোর সিদ্ধান্ত হলেও চট্টগ্রামে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। সিএনজি চালিত বাসেও ডিজেলের জন্য বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। এই অবস্থায় নৈরাজ্য রুখতে চালু করা হলো ভাড়া অবহিতকরণ অ্যাপ হ্যালো সিএমপি। ডাটা ইনপুট করে দিয়েছে আমাদের বিআরটি কর্তৃক যে চার্ট করা হচ্ছে সেটা আমরা বলি আমরা বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে
মানুষের সাথে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। 2014 সালে চট্টগ্রাম মহানগরীতে প্রথম সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় নগর পুলিশ। ওই সময় 25টি স্পটে 110টি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা থেকে সংগ্রহ করা ফুটেজে অপরাধী শনাক্তের কাজও সহজ হয়েছিল, যার কারণে উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে সেগুলোর বেশিরভাগই অকেজো হয়ে যায়। এ কারণে 70টি গুরুত্বপূর্ণ স্থানে 411টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মানুষের মধ্যে অপরাধ ভীতি কমানো এবং অপরাধীদের মধ্যে অপরাধ করার ভীতি বাড়ানো, অপরাধীরা যাতে সবসময় মনে করে যে তাদের যে কোনো দুষ্কর্ম রেকর্ডেড। নতুন চালু হওয়া অ্যাপের মাধ্যমে বিভিন্ন রুটে চলাচলকারী ডিজেল ও সিএনজি চালিত যানবাহনের ভাড়া জেনে নিতে পারবেন যাত্রীরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব দলের বিক্ষোভ সমাবেশে তিনি এমন বক্তব্য রাখেন। যুবদলের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই নানা স্লোগানে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি তাদের। সমাবেশের এক পর্যায়ে বক্তারা অভিযোগ করেন, অসুস্থ বেগম জিয়ার সুচিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্ত করে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কা প্রকাশ করে বলেন, শুধু রাজনীতি নয়, বেগম জিয়ার জীবন নিশ্চিহ্ন করতে চক্রান্ত চলছে। ডাক্তাররা পর্যন্ত বলছেন তাকে বিদেশে পাঠানো দরকার তার চিকিৎসার জন্য, কিন্তু তিনি এটা শুনতে চান না। কেন চান না? তার প্রতিহিংসা, তার প্রতিশোধ, যে দেশের বেগম খালেদা জিয়াকে তিনি রাজনীতি থেকে শুধু নয়, জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন। তার ভেতরে যে রোগের সূত্রপাত হয়েছিল, যে সেদিন কি সত্যি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল, আমরা এটা পরিষ্কার করে জানতে চাই। সরকার হটাতে নেতাকর্মীদের সচেতন হয়ে মাঠে নামার প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, বেগম জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই। যুদ্ধে আমাদেরকে অবশ্যই অত্যন্ত সাবধান এবং কৌশলীভাবে যেতে হবে, কিন্তু যদি আমরা ভুল করি তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে, এক মুহূর্তে কাল বিলম্ব না করে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় জবাবদিহি করতে হবে। তখন আর কাউকে খুঁজে পাবেন না, পেছনের দরজাটাও খুঁজে পাবেন না। বিএনপি নেত্রীকে মুক্ত করে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি শুরু হলো যুবদলের বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং তার মুক্তির দাবিতে একের পর এক কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপি। তাদের দাবি, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকার মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর উদ্যোগ নেবেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে মেয়র পদ হারালেন গাজীপুরের জাহাঙ্গীর আলম। এর আগে তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বিকেলে জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী। তার বিরুদ্ধে জমি দখল সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। মহান ৭১-এর বীর শহীদদের নিয়ে সম্প্রতি বিরূপ মন্তব্য করেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। একই সঙ্গে সেই অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথাও বলেন তিনি। কেমন একটি অডিও মাসখানেক আগে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জাহাঙ্গীর সংবাদ সম্মেলন করে ক্ষমা চান, আত্মপক্ষ সমর্থন করে যুক্তিও তুলে ধরেন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগ পাওয়া গেছে। কিছু কিছু জমি দখলের বিষয় আছে এবং অন্য জনগণের স্বার্থের পরিপন্থী কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। এবার সরকারি সম্পদ, অর্থ আত্মসাতের এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মন্ত্রণালয়ে ইতিমধ্যে দাখিল হয়েছে এবং সেই দাখিলকৃত অভিযোগগুলোকে তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে। তো অতএব সেই আইনের ধারা অনুযায়ী এই সময় তাকে
সাময়িকভাবে বরখাস্ত করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন, সেই কারণে এটা করা হয়েছে। সেদিকে বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় আতাউল্লাহ মণ্ডলকে। এতদিন সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর আলম। এখন থেকে মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়েছে পদ্মা সেতুর রেলিং বসানোর কাজ। একই সাথে সম্পন্ন হয়েছে রেলিং প্যারাপেট ওয়াল বসানো। মূল সেতুর অগ্রগতি এখন 95% বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু এখন চালুর প্রহর গুনছে। সেতুর দুই পাশে রেলিং প্যারাপেট ওয়াল বসানো শেষ। মূল সেতুর মাঝখানে 6.15 কিলোমিটার দীর্ঘ ডিভাইডারের মধ্যে বাকি রয়েছে মাত্র 200 মিটার। সড়ক পথে চলছে কার্পেটিং। ওয়াটারপ্রুফ লেয়ারের উপর প্রথম পর্যায়ে 60 মিলিমিটার পুরুত্বের পিচ ঢালাই হচ্ছে। এর উপর 40 মিলিমিটার থিকনেসের আরেকটি লেয়ার দেওয়া হবে। ব্ল্যাকটপ হবে 100 মিলিমিটার পুরুত্বের। আর নিচতলায় রেলের পূর্ব পাশেই পুরোদমে বসছে গ্যাস লাইন। সেতুর কাজ প্রায় শেষ হওয়ার পথে, তাই খুশি পদ্মা পারে মানুষ। রেলিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই রেলিংগুলোর দূর থেকে দেখলে অনেক সুন্দর দেখা যায়। পদ্মা সেতু হওয়ায় এই দুই পারে মানুষের চলাচল সহজ হবে। পদ্মা সেতুটা খুবই জরুরি, যে কখন রানিং হবে। আগামী 30 জুন পদ্মা সেতু খুলে দেওয়ার টার্গেট নিয়েই এখন শেষ পর্যায়ের কাজ চলছে। আমরা তো জুনে ইনশাল্লাহ টার্গেট আমাদের ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য মুক্ত করা যাবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করতেছি। মূল সেতুর অগ্রগতি 95% বেশি, সার্বিক অগ্রগতি 89 ভাগ। 12,390টি প্যারাপেট ওয়ালের মধ্যে বসানো বাকি মাত্র 192টি। পুরো সেতু জুড়ে এখন প্যারাপেট ওয়ালের জৌলস ছড়াচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চীন থেকে করোনার চিকিৎসা সামগ্রী নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। বিকেলে কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটিতে এটি অবতরণ করে। এর আগে বুধবার অ্যান্টি এপিডেমিক মেডিকেল সরঞ্জামাদি সংগ্রহের জন্য বিমান বাহিনীর বিমানটি 15 জন এয়ার ক্রু নিয়ে চীনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে দেয়। করোনা ভাইরাস প্রতিরোধে এই চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। জাতিসংঘ অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্বাধীনতার 50 বছরের মধ্যেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে দেশের অগ্রগতি অভূতপূর্ব। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় মেগা প্রকল্প। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত কমিটি ফর ডেভেলপমেন্টের 5 দিনব্যাপী বৈঠকে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ করা হয়। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এলডিসি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাব গৃহীত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বক্তব্য রাখেন। আমাদের 50th অ্যানিভার্সারি উদযাপন, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন, এই দুইটা বড় হিস্টোরিক্যাল ইভেন্টে আমাদের এই গ্র্যাজুয়েশনটা আসছে। কোভিডের মাঝখানে যেখানে সারা দুনিয়াতে আসলে দের ইজ এ লট অফ আনসার্টেনটি, আরও 2টা দেশ ছিল যাদেরও অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন ছিল, তারা সরে আসছে। সেই জায়গায় বাংলাদেশ
অ্যাকচুয়ালি অত্যন্ত আগ্রহী ছিল যে আমাদের কিভাবে গ্র্যাজুয়েশনের প্রসেসটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, কোনোভাবে ডিলেড না হয়। দিস অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটস অর রিপ্রেজেন্টস আওয়ার ন্যাশনাল অ্যাসপিরেশন। কোন দেশ স্বল্পোন্নত হবে বা কোন দেশ উন্নত বা উন্নয়নশীল হবে তা নির্ধারণ করার একমাত্র এখতিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের। সরকার সবসময় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের উন্নয়নের কথা বলে আসছে। সরকারের এই দাবিটি বুধবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল এই বিশ্বমঞ্চে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি নিয়ে শিল্পকলা একাডেমি চিত্রশালায় শুরু হয়েছে 3 দিনের বিশেষ প্রদর্শনী। দুপুরে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা সম্পর্কে জানতে পারবে। সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজন চলবে 27 নভেম্বর পর্যন্ত। ইতিহাস কেবল অতীতের বিষয় নয়, কোনো কোনো ইতিহাস কথা বলে যায় যুগান্তরে। বাঙালির মুক্তির যুদ্ধ তাই অতীত হয়ে থাকেনি, এখনো প্রেরণার বাতি জ্বালিয়ে রেখেছে। ছবিও কথা বলে, ইতিহাসকে আরও জীবন্ত করে। ৭১-এর এমন কিছু দুর্লভ ছবি নিয়ে শিল্পকলার চিত্রশালায় শুরু হলো বিশেষ প্রদর্শনীর। সশস্ত্র বিভাগের আয়োজনে এবং নৌবাহিনীর ব্যবস্থাপনায় এই বিশেষ প্রদর্শনীতে শিক্ষক শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন ৭১-এর জীবন্ত ইতিহাস। এই ছবিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি একটা জিনিসের কতটা গুরুত্ব এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা এবং তার সহযোগীরা কি পরিমাণে কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছে। একটা দেশের প্রতি ভালোবাসাটা রেখে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা এই শিক্ষাটা আমাদের সাথে রিলেট করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এই শিক্ষাটা দিতে পারি। এর আগে 3 দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইতিহাসের নানা ঘটনা প্রবাহের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের সকল সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে সেই পাকিস্তান দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সব সূচকে আজকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। 2015 সালে সমস্ত সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 27 নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই প্রদর্শনী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।